আজ খালা আমাকে অন্ধকার ঘরে ফিসফিস করে বলল, তুমি ভুল মানুষকে বিয়ে করেছ। শব্দগুলো আমার কানে যেন বিষের মতো বাজছিল। প্রতিটি অক্ষর আমার অস্তিত্বের গভীরে কাঁপন ধরিয়ে দিল। সেই অন্ধকার ঘরে, সেই নীরব মুহূর্তে আমার পৃথিবীটা যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না এই কথাটার অর্থ কী, কিন্তু আমার মন ততক্ষণে এক অজানিত আশঙ্কায় ডুবে যাচ্ছিল। আমার ভালোবাসার মানুষটা, আমার জীবন সঙ্গী, যার সাথে আমি সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম, তাকে নিয়ে এমন একটা কথা আমার সব বিশ্বাসকে যেন চুরমার করে দিচ্ছিল। আসসালামু আলাইকুম, মায়া ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি এমন এক ভালোবাসার গল্প, যা সত্য আর মিথ্যার দোলাচলে দুলতে দুলতে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল। আপনারা যদি গল্পটি মন দিয়ে শুনতে চান, তবে কানে হেডফোন লাগিয়ে নিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে, এটুকু ভরসা দিতে পারি। আমার নাম সাদিয়া, আর আমি যে মানুষটাকে মন উজাড় করে ভালোবেসেছিলাম সে হলো আরিফ। আমাদের গল্পটা শুরু হয়েছিল ঢাকা শহরের কোলাহলপূর্ণ এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আরিফ ছিল আমার সিনিয়র, সুদর্শন, বুদ্ধিমান আর অসম্ভব ভালো মনের একজন মানুষ। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়েছিলাম, যদিও তখন সেটা বুঝতে পারিনি। ও যখন ক্লাস শেষে করিডোর দিয়ে হেঁটে যেত, আমার চোখ আপনাতেই ওকে অনুসরণ করত। ওর এক ঝলক হাসি আমার সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দিত। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হলো। ক্যাম্পাসের ক্যান্টিনে একসাথে কফি খাওয়া, লাইব্রেরিতে পড়া নিয়ে আলোচনা করা, কিংবা শাহবাগের মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের ভালোবাসার ভিত্তি করে তুলেছিল। আরিফ শুধু দেখতেই সুন্দর ছিল না, ওর ব্যক্তিত্ব ছিল অসাধারণ। ও খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু প্রয়োজনে দৃঢ় হতে জানত। মানুষের প্রতি ওর মমতা আর সংবেদনশীলতা আমাকে মুগ্ধ করত। ও যখন আমার হাত ধরে প্রথম ভালোবাসার কথা বলল, সেদিন মনে হয়েছিল পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয় চলে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বসে আরি যখন আমার কানের কাছে ফিসফিস করে বলেছিল, সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, সেদিন আমার মনে হয়েছিল যেন হাজারটা শিমুল ফুল একসাথে ফুটে উঠেছে। আমি ওর চোখে তাকিয়ে শুধু নীরব সম্মতি জানিয়েছিলাম, কারণ আমার মুখ দিয়ে তখন কোনো শব্দ বের হচ্ছিল না। আমাদের প্রেম ছিল স্বচ্ছ জলের মতো নির্মল, শরতের আকাশের মতো উদার। আমরা একে অপরের স্বপ্নগুলোকে নিজের করে নিয়েছিলাম। আরিফ স্বপ্ন দেখত একজন সফল স্থপতি হওয়ার, আর আমি স্বপ্ন দেখতাম ওর পাশে দাঁড়িয়ে ওর সব স্বপ্নকে সত্যি করার। আমাদের পরিবারের দিক থেকে কিছুটা বাধা এসেছিল। আরিফের পরিবার চেয়েছিল সে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করুক, কিন্তু আরিফ ছিল অনড়। ও বলেছিল, সাদিয়াকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ওর এই দৃঢ়তা আমাকে আরও বেশি ওর প্রতি আকৃষ্ট করেছিল। দীর্ঘ 1 বছরের লড়াই আর বোঝাপড়ার পর আমাদের পরিবার রাজি হলো। একটা ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের বিয়ে হলো, ঢাকার একটি কমিউনিটি সেন্টারে। খুব বেশি জাঁকজমক ছিল না, কিন্তু আমাদের ভালোবাসা আর আনন্দের কোনো কমতি ছিল না। বিয়ের দিন আরিফ আমার কপালে যখন প্রথম চুমু এঁকে দিয়েছিল, সেদিন মনে হয়েছিল এই পৃথিবীতে আমরাই সবচেয়ে সুখী দম্পতি। আমাদের ছোট্ট সংসার শুরু হলো ঢাকার একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটটা খুব বড় ছিল না, কিন্তু আরিফের ভালোবাসা আর আমার যত্নে সেটা যেন স্বর্গের টুকরো হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে ওর জন্য নাস্তা তৈরি করা, বিকেলে একসাথে চায়ের কাপে চুমুক দিতে দিতে দিনের গল্প করা, রাতে চাঁদের আলোয় বারান্দায় বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা, এই ছিল আমাদের দৈনন্দিন জীবন। আরিফ ওর কাজ নিয়ে খুব ব্যস্ত থাকত। ও একটা বড় কনসালটেন্সি ফার্মে আর্কিটেক্ট হিসেবে কাজ করত। প্রায়ই ওকে চট্টগ্রাম বা সিলেটে সাইট ভিজিটে যেতে হতো। আমি জানতাম ওর স্বপ্ন পূরণের জন্য এই কষ্টগুলো জরুরি, তাই ওর অনুপস্থিতিতে আমি ওর ফেরার অপেক্ষায় থাকতাম, আর ফোন এলেই ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। আমার কাছে আরিফ শুধু স্বামী ছিল না, ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার আস্থা আর আমার ভরসা। আমি অন্ধের মতো ওকে বিশ্বাস করতাম। ওর প্রতিটি কথা আমার কাছে বেদবাক্যের মতো ছিল। আমাদের সম্পর্কের ভিত্তি ছিল গভীর ভালোবাসা আর অটুট বিশ্বাস।
আমি কল্পনাও করতে পারতাম না যে সেই বিশ্বাসে কখনো চির ধরতে পারে। বিয়ের 2 বছর পর আমাদের জীবন যখন ভালোবাসার রঙে রাঙানো, তখন একদিন আরিফের বড় খালা আমাদের বাড়িতে বেড়াতে এলেন। খালা থাকেন সিলেটে। খালা ছিলেন খুব সহজ সরল আর মিশুক প্রকৃতির একজন মানুষ। আমরা খালাকে খুব শ্রদ্ধা করতাম। খালা আমাদের বাড়িতে প্রায় 1 সপ্তাহ ছিলেন। এই কদিন আমাদের ফ্ল্যাটটা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। খালা আমাদের জন্য সিলেটের ঐতিহ্যবাহী খাবার রান্না করে খাওয়াতেন, নানা রকম গল্প শোনাতেন। আমি লক্ষ্য করলাম খালা আমার সাথে খুব বেশি সময় কাটাচ্ছেন, যেন কিছু বলতে চাইছেন। ওর চোখে আমি মাঝে মাঝে এক অদ্ভুত বিষণ্ণতা দেখতে পেতাম, যা আমাকে ভাবিয়ে তুলত। কিন্তু আমি কিছু জিজ্ঞেস করার আগেই খালা প্রসঙ্গ পাল্টে দিতেন। খালার সিলেট ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এলো। আমরা ঠিক করলাম ঈদের ছুটিতে আমরা সিলেট যাব খালার বাড়ি। আরিফও রাজি হলো। সিলেটে খালার বাড়ি পৌঁছানোর পর সবাই খুব খুশি হলো। খালার পরিবারে সবাই খুব আন্তরিক। খালার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা সবাই মিলেমিশে থাকে। আমার খুবই ভালো লাগছিল সেই পরিবেশে। আরিফও তার আত্মীয় স্বজনের সাথে গল্পগুজবে মেতে উঠত। কিন্তু আমার মনের ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করছিল। খালার সেই অদ্ভুত চাহনিটা আমি ভুলতে পারছিলাম না। একদিন বিকেলে সবাই যখন বাইরের উঠোনে বসে গল্প করছিল, আমি তখন ঘরের ভেতরে ছিলাম। আমি আমার ব্যাগ থেকে একটা বই খুঁজছিলাম। খালার বাড়িটা বেশ পুরনো ধাঁচের, অনেকগুলো ঘর। আমি যে ঘরে ছিলাম সেটা ছিল পেছনের দিকের একটা ঘর। সন্ধ্যা হয়ে আসছিল, আর সেই ঘরটায় পর্যাপ্ত আলো ছিল না। আমি বইটা খুঁজে পেয়ে যেই বেরিয়ে আসব, ঠিক তখনই খালা ঘরে ঢুকলেন। উনি দরজাটা আলতো করে বন্ধ করে দিলেন। ঘরের ভেতরে তখন প্রায় অন্ধকার। শুধু পশ্চিমের জানালা দিয়ে আসা আবছা আলোয় খালার মুখটা দেখা যাচ্ছিল। খালার মুখে কোনো হাসি ছিল না। আমি কিছুটা অবাক হয়ে বললাম, খালা, কিছু বলবে? খালা আমার দিকে তাকিয়ে এক মুহূর্ত নীরব থাকলেন। সেই নীরবতা আমার বুকে যেন হাতুড়ির ঘা দিচ্ছিল। এরপর খালা যে কথাগুলো বললেন তা আমার জীবনের সব হিসাব নিকাশ পাল্টে দিল। তিনি ফিসফিস করে বললেন, সাদিয়া, তুমি ভুল মানুষকে বিয়ে করেছ। আমার শরীর অসাড় হয়ে গেল, আমার কানে তালা লেগে গেল যেন। খালার দিকে তাকিয়ে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে খালা এমন কথা বলতে পারেন। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি বলছো খালা? এসবের মানে কি? খালা আমার হাতটা ধরলেন। ওর হাতের স্পর্শে আমি অনুভব করলাম এক গভীর কষ্ট। খালা বললেন, আমি জানি এই কথাগুলো তোমার জন্য কতটা কষ্টের, কিন্তু একজন বড় হিসেবে আমি তোমাকে সত্যিটা না জানিয়ে পারলাম না। এরপর খালা যা বললেন তা আমার পায়ের তলার মাটি সরিয়ে দিল। খালা জানালেন, আরিফের নাকি এর আগে আরেকটি মেয়ের সাথে এনগেজমেন্ট হয়েছিল। সিলেটে খালার খুব কাছের এক আত্মীয়ের মেয়ে ছিল সে। নাম ছিল তানিয়া। তানিয়া আর আরিফ নাকি প্রায় 2 বছর ধরে সম্পর্কে ছিল এবং তাদের পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে এনগেজমেন্টও করানো হয়েছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, বিয়ের তারিখও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই আরিফ সব সম্পর্ক ছিন্ন করে দেয়। কোনো কারণ দর্শানো ছাড়াই, কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই আরিফ তানিয়ার জীবন থেকে চলে যায়। তানিয়া নাকি আরিফকে ভীষণ ভালোবাসত। এই ঘটনায় তানিয়া মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে প্রায় 1 বছর ধরে সে অসুস্থ ছিল। তার পরিবারও খুব কষ্ট পেয়েছিল। খালা নিজেও তানিয়ার কষ্ট দেখে খুব মর্মাহত হয়েছিলেন। খালার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আরিফ, আমার আরিফ, যে আমাকে এত ভালোবাসে, যে আমাকে বলেছিল আমি ওর প্রথম ভালোবাসা, সে এত বড় একটা মিথ্যা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক দুঃস্বপ্নের মধ্যে আছি, যা থেকে আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। আমি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আরিফ এমন কাজ করতে পারে। খালা আমাকে সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু আমার কানে তখন কোনো কথা ঢুকছিল না। আমি শুধু একটাই প্রশ্ন করছিলাম নিজেকে, কেন কেন আরিফ আমাকে জানায়নি? সেই রাতেই আমি আর আরিফকে আগের মতো দেখতে পারছিলাম না। ওর হাসি, ওর কথা, ওর স্পর্শ সব কিছুই আমার কাছে মিথ্যা মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমি একটা কাঁচের ঘরের ভেতর আটকে গেছি, যেখানে সব কিছু স্বচ্ছ হলেও একটা অদৃশ্য দেয়াল আমাকে সব কিছু থেকে আলাদা করে রেখেছে। আমি পিছিয়ে গেলাম।
আমার মনে হলো আমার জীবনটা যেন এক মুহূর্তে বদলে গেল। যে আরিফকে আমি আমার সব কিছু বলে বিশ্বাস করতাম, সে এত বড় একটা সত্য আমার কাছ থেকে আড়াল করে রেখেছিল। আমার ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি খালার কথার পর থেকে আরিফের সাথে স্বাভাবিক হতে পারছিলাম না। ওর চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল ওর চোখগুলো যেন এক গভীর রহস্য লুকিয়ে রেখেছে। সিলেটে আমাদের বাকি দিনগুলো কাটল এক অদ্ভুত শূন্যতা আর অস্বস্তির মধ্যে। আরিফ লক্ষ্য করল আমার পরিবর্তন। ও বারবার জিজ্ঞেস করত, সাদিয়া, কি হয়েছে তোমার? তুমি এত চুপচাপ কেন? আমি শুধু বলতাম, না কিছু না, শরীরটা ভালো লাগছে না। কিন্তু আমার ভেতরের ঝড়টা আরিফকে বোঝানোর মতো সাহস আমার ছিল না। আমি ভয় পাচ্ছিলাম সত্যটা জানতে, ভয় পাচ্ছিলাম আরিফকে হারাতে, ভয় পাচ্ছিলাম আমাদের সুন্দর সম্পর্কের এই মিথ্যে মুখোশটা খুলে দিতে। সিলেট থেকে ঢাকায় ফিরে আসার পর আমার অস্থিরতা আরও বেড়ে গেল। আমি আরিফের প্রতিটি কথা, প্রতিটি কাজ সন্দেহ নিয়ে দেখতে শুরু করলাম। ওর ফোন এলে আমি আর চোখে দেখতাম কার ফোন। ও যখন ল্যাপটপে কাজ করত তখন মনে হতো ও যেন কিছু লুকানোর চেষ্টা করছে। এই সন্দেহ আর অবিশ্বাস আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানতাম এভাবে চলতে পারে না, আমাকে আরিফের সাথে কথা বলতেই হবে। একদিন রাতে আরিফ যখন কাজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছিল, আমি ওর পাশে গিয়ে বসলাম। আমার বুক ধড়ফড় করছিল। আমি অনেক সাহস সঞ্চয় করে বললাম, আরিফ, তোমাকে আমার কিছু কথা জিজ্ঞেস করার আছে। আরিফ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, তোমার কি এর আগে কোনো মেয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল? আরিফ যেন আকাশ থেকে পড়ল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ওর নীরবতা আমার সব সন্দেহকে সত্যি প্রমাণ করে দিল। আমার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কেন আরিফ, কেন আমাকে বলনি? কেন এত বড় একটা সত্য আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে? আরিফ আমার হাত ধরল। ওর হাত কাঁপছিল। ও বলল, সাদিয়া, আমি জানি তুমি কষ্ট পেয়েছ। আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। এরপর আরিফ তার অতীতটা খুলে বলল। হ্যাঁ, তানিয়ার সাথে ওর এঙ্গেজমেন্ট হয়েছিল। এটা ছিল মূলত পারিবারিক পছন্দ। তানিয়া খুব ভালো মেয়ে ছিল, কিন্তু আরিফ নাকি প্রথম থেকেই বুঝতে পারছিল যে সে তানিয়াকে সেই গভীর ভালোবাসাটা দিতে পারবে না যা একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দরকার। সে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারপর আমাদের সাথে ওর দেখা হয়। আমাকে দেখার পর আরিফ বুঝতে পারে ভালোবাসা আসলে কি। সে বুঝতে পারে আমার সাথেই ওর জীবনটা কাটানো উচিত। কিন্তু তানিয়াকে ছেড়ে আসার ব্যাপারটা ওর জন্য খুব কঠিন ছিল। সে চেষ্টা করেছিল তানিয়াকে বোঝাতে, কিন্তু পারিবারিক চাপ আর নিজের দ্বিধা তাকে আরও বেশি জটিলতার মধ্যে ফেলে দেয়। শেষ পর্যন্ত সে বাধ্য হয় সব কিছু ভেঙে দিতে। সে স্বীকার করল সে ব্যাপারটা ভালোভাবে সামলাতে পারেনি। তানিয়া খুব কষ্ট পেয়েছিল এবং এই ঘটনার জন্য সে আজও নিজেকে অপরাধী মনে করে। আরিফ আমার হাত ধরে বলল, আমি জানতাম যদি তোমাকে এই কথা বলতাম তুমি আমাকে ভুল বুঝতে। আমি তোমাকে হারানোর ভয় পেতাম সাদিয়া। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে ছাড়া আমার জীবনটা অচল। আমি জানতাম না কিভাবে এই অতীতটা তোমার কাছে তুলে ধরব। আমার মনে হয়েছিল অতীতকে পেছনে ফেলে আমরা নতুন করে শুরু করতে পারি। আমি তোমাকে কখনো ঠকাতে চাইনি সাদিয়া। আমি শুধু চেয়েছিলাম তোমাকে আমার জীবনে। আরিফের কথাগুলো শুনে আমার মনটা আরও বেশি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। একদিকে ওর ভালোবাসা, ওর অনুতাপ, আর অন্যদিকে আমার ভেঙে যাওয়া বিশ্বাস। আমি ওকে খুব ভালোবাসি, এটা সত্যি, কিন্তু ওর এই লুকানো অতীতটা আমার বুকে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। আমি জানতাম না কি করব। আমার মনে হচ্ছিল আমাদের এত সুন্দর সম্পর্কটা যেন একটা সুতার ওপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। কয়েকটা দিন আমার কাটল চরম মানসিক যন্ত্রণার মধ্যে। আমি আরিফের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ও বারবার ক্ষমা চাইতো, আমাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু আমার মন মানতে পারছিল না। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতাম, সত্যিই কি আমি ভুল মানুষকে বিয়ে করেছি? আমার খালা কি ঠিকই বলেছিলেন আরিফ যদি একবার মিথ্যা বলতে পারে তবে সে ভবিষ্যতে আর মিথ্যা বলবে না, তার গ্যারেন্টি কি? আমার মনের ভেতর এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। একদিন আমি আমার মায়ের সাথে কথা বললাম। মাকে সব খুলে বললাম।
মা আমার সব কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর মা আমাকে বললেন, দেখ সাদিয়া, পৃথিবীতে কেউ নিখুঁত নয়। সবার জীবনেই কিছু না কিছু ভুল থাকে, কিছু না কিছু অতীত থাকে। আরিফ যা করেছে সেটা হয়তো ভুল ছিল, কিন্তু ও যে তোমাকে ভালোবাসে সেটা তো মিথ্যা নয়। মানুষ ভুল করে শেখে। ও যদি সত্যিই অনুতপ্ত হয় আর তোমাকে ভালোবাসে, তবে ওকে একটা সুযোগ দেওয়া যায় না? মায়ের কথাগুলো আমার মনের ভেতর একটা নতুন আলো দেখালো। আমি গভীর রাত পর্যন্ত ভাবলাম। আরিফের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠল। ওর ভালোবাসা, ওর যত্ন, ওর আমার প্রতি বিশ্বাস, সব কিছুই কি মিথ্যা ছিল? আমি বুঝতে পারলাম না। আরিফের ভালোবাসাটা সত্য ছিল। হয়তো সে একটা ভুল করেছিল, কিন্তু সে আমাকে কখনোই ঠকাতে চায়নি। সে শুধু ভয় পেয়েছিল আমাকে হারানোর। পরের দিন সকালে আমি আরিফের পাশে গিয়ে বসলাম। ও তখনও ঘুমাচ্ছিল। আমি ওর কপালে হাত রাখলাম। ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো এই মানুষটা ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি ওকে ক্ষমা করব। ভালোবাসার জন্য একটা সুযোগ তো দেওয়াই যায়। আরিফ ঘুম থেকে উঠে আমাকে পাশে দেখে অবাক হলো। আমি ওর হাতটা ধরলাম, বললাম, আরিফ, আমি তোমাকে ক্ষমা করতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। আরিফ উৎসুক চোখে আমার দিকে তাকালো। আমি বললাম, আমাদের সম্পর্কের ভিত্তি হবে এখন থেকে 100% সততা, কোনো লুকোচুরি নয়। যা সত্য তা আমি শুনতে রাজি, যতই কঠিন হোক না কেন। আরিফ আমার হাতটা শক্ত করে ধরল। ওর চোখে আমি কৃতজ্ঞতা আর ভালোবাসার মিশ্রণ দেখতে পেলাম। ও বলল, আমি কথা দিচ্ছি সাদিয়া, আর কখনো তোমার কাছ থেকে কিছু লুকাবো না। আমি জানি এই ক্ষতটা হয়তো সহজে সারবে না, কিন্তু আমি সারা জীবন ধরে তোরাকে ভালোবাসার মাধ্যমে এই ক্ষতটা সারিয়ে তোলার চেষ্টা করব। আমাদের সম্পর্কটা সেদিন থেকে নতুন করে যাত্রা শুরু করল। ভালোবাসার সাথে যোগ হলো এক নতুন বোঝাপড়া, এক নতুন সততার অঙ্গীকার। আমি খালার কাছেও গিয়েছিলাম। খালাকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আরিফ হয়তো ভুল করেছে, কিন্তু ওর ভালোবাসায় কোনো খাদ নেই। খালা আমার কথা শুনেছিলেন এবং ইনি আমাকে বলেছিলেন, আমি শুধু তোমার ভালো চেয়েছিলাম সাদিয়া। আমি জানি খালা তার জায়গা থেকে ঠিকই ছিলেন। আজও আমি মাঝে মাঝে ভাবি সেদিন খালার বলা কথাগুলো আমার জন্য ভুল ছিল নাকি সঠিক ছিল। আমার জীবনটা চিরতরের জন্য বদলে গিয়েছিল সেই অন্ধকার ঘরে শোনা কথাগুলোর পর। একটা কঠিন সত্য আমাকে ভালোবাসার নতুন সংজ্ঞা শিখিয়েছিল। হয়তো সেই সত্যটা জানতে পারাটা কষ্টে ছিল, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়েই আমাদের ভালোবাসা আরও বেশি মজবুত হয়েছিল। আমরা শিখেছিলাম ভালোবাসার পথে শুধু সুখ নয়, কঠিন বাস্তবতার মুখোমুখিও হতে হয়, আর সেই বাস্তবতাকে মেনে নিয়েই ভালোবাসাকে টিকিয়ে রাখতে হয়। আমার কাছে এখন মনে হয় সেদিন খালার বলা কথাটা আমার জন্য আশীর্বাদ ছিল, কারণ সেই কথাগুলোই আমাদের সম্পর্ককে আরও বেশি গভীর আর সৎ করে তুলেছিল। আমাদের ভালোবাসার গল্পটা হয়তো নিখুঁত নয়, কিন্তু এটা আমাদের নিজেদের গল্প, যা আমরা দুজনেই একসঙ্গে তৈরি করছি, প্রতিদিন একটু একটু করে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে মায়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।